যোগ্য। কিন্তু আবার যদি শেখ হাসিনার আমলের মতো নির্বিচারে গ্রেপ্তার, জেল গেটে আসামি মুক্তি পাওয়ার পর আবার জেল গেট থেকে গ্রেপ্তার, এই ধরনের অমানবিক দুঃশাসন তো মানুষ দেখতে চায় না। জেল গেটে পুনরায় গ্রেপ্তার হচ্ছে না, কিন্তু নির্বিচারে তো কিছু গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি। যে প্রকৃত অপরাধে সেই গ্রেপ্তার হবে, যার বিরুদ্ধে মামলা আছে সেই গ্রেপ্তার হবে। আজকে দোসররা অনেক টাকা নিয়ে আপনার আমাদের এই সমাজের মধ্যে তারা বসে আছে, মাঝে মাঝে এই মাথা তোলার চেষ্টা করে, ফিচিক করে একটা আপনার কি বলে ঝটিকা মিছিল দিচ্ছে এবং নানা সংঘাত নাশকতার মধ্যে জড়িত আছে। অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ সরকার, সব দল সমর্থন করেছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল একে অপরের মধ্যে আমাদের নানা বিষয়ে মত পার্থক্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকেই সমর্থন দেওয়া হচ্ছে। তাহলে আজকে ওই দুর্বৃত্তরা, ওই যারা টাকা পাচারকারী লুটেরা, ব্যাংক যারা হরিলুট করেছে, যারা মানুষ হত্যা করেছে, বিরোধীরা হত্যা করেছে, সে সমস্ত ঘাতক, সে সমস্ত খুনি, সে সমস্ত হত্যাকারীরা আজকে কোথায় লুকিয়ে আছে? অনেককে তো পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি এই কথা বলতে চাই না, কিন্তু আজও যারা আছে তাদেরকে স্পেসিফিক মামলা দিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তি, এটা জনগণের এবং এটা সময়ের দাবি। বন্ধুরা আমার, এই ব্যবস্থা দ্রুত না করলে পরে আরো বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অধঃপতন তারা ঘটাতে চাইবে। আমি প্রধান উপদেষ্টাকে বলি, আপনি ডিজিটাল নিরাপত্তা আইনের খারাপ আইনগুলো বাতিল করেছে, যেটাতে সাজা হয়েছে বা যেগুলো আপনার এখনো বিচারাধীন বা মামলার অধীনে যেগুলো আছে, ভালো কথা। তাহলে আরো যে কালা আইন শেখ হাসিনা করেছে, সন্ত্রাস দমন আইন, তারপরে তার বাপের আমলে বিশেষ ক্ষমতা আইন, এটা বাতিল হচ্ছে না কেন? এগুলো তো কালা কানুন, এগুলো বাতিল করুন। এই কালো কারণে, এই কালা কানুন, এটার অপব্যবহার করে শেখ হাসিনা কত রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে মিথ্যা মামলা দিয়ে। আজকে সন্ত্রাস দমন আইন এই শেখ হাসিনা তৈরি করেছে, আর বিশেষ ক্ষমতা আইন তার বাবা করেছিলেন। আজকে জনগণ চায় সমস্ত কালা কানুন বাতিল হোক, সন্ত্রাস দমন আইন বাতিল হোক। 2009 সাল, 2013 সাল সংশোধনী সহ 2018 সালেও এই সন্ত্রাস দমন আইন সংশোধন করতে করতে আরো কঠিন, আরো কঠোর, আরো দারুণ করে তোলা হয়েছে। বন্ধুরা আমার, একটি ছাত্রদের একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে হাহাকার শুরু হবে, দুর্ভিক্ষের আলামত দেখা দেবে। কেন আজকে এই পরিস্থিতি তৈরি হবে? যারা চাঁদাবাজ, যারা মধ্যসত্ত্ব ভোগী, যারা মিডিল ম্যান, এই সরকার তার প্রশাসন দিয়ে তাদের গ্রেপ্তার করুন। যেখানে গ্রাম অঞ্চলে সস্তা শাকসবজি, সেখানে শহরের বাজারে এসে হয়তো কিছুটা বাড়তে পারে, কিন্তু 4 গুণ 5 গুণ কেন বৃদ্ধি পাবে? কেন সোয়াবিনের তেল আপনার লাফিয়ে লাফিয়ে এই সপ্তাহের মধ্যে কয়েকবার বেড়েছে? এটা তো হওয়ার কথা নয়। আজকে শেখ হাসিনার রায়, আজকে লুটেরারা যারা বেসিক ব্যাংক লুট করেছে, সোনালী ব্যাংক লুট করেছে, যারা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা পাচার করেছে, আজকে নাম আসছে স্বয়ং গভর্নরের নাম, আতিউর রহমানের নাম আসছে। সেই সময় তো নাই, কিন্তু এখন কেন জিনিসপত্রের দাম বাড়বে? কেন ডিমের দাম বাড়বে? কেন সোয়াবিনের দাম বাড়বে? কেন শাকসবজির দাম বাড়বে? এটা ডক্টর ইউনূস সাহেব, আপনার সরকার অনেক ভালো পদক্ষেপ নিয়েছে। গণতন্ত্রের চর্চা থাকলে যে কেউ রাজনৈতিক দল করতে পারে, মত প্রকাশ করতে পারে। আপনারা চেয়েছেন সাপড়া, আপনারা কথা বলুন নির্বাচন কমিশনের সাথে, আপনাদের দাবি নিয়ে, আপনাদের প্রতীক নিয়ে। যদিও শাপলা একটা জাতীয় প্রতীক, জাতীয় ফুল, এবং এই জাতীয় ফুলটি একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। জাতীয় যে কোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ইয়েতে দেওয়া হয়, তার প্রতি একটা আলাদা মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে, সেটা আপনারা চান। যা হোক, আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন, কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছে?
ধানের শীষ আজ 47 বছর বিএনপির নির্বাচনী প্রতীক। তার আগে ছিল মৌলানা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর। তার যে রাজনৈতিক দল ন্যাপ, তার প্রতীক ছিল। ন্যাপ সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো, তখন এই প্রতীকটি বিএনপির নির্বাচনী বিভিন্ন প্রতীক হিসাবে তখন থেকেই চলে আসছে। এটা যেন মানে বাড়ির আবদারের মতো। ছোট ভাই বলছে, এটা যদি আমাকে না দেওয়া হয়, এই চকলেট আমাকে না দেওয়া হয়, তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে। ব্যাপারটা এইরকম যে তারা শাপলা না পেলে ধানের শীষও দেওয়া হবে না। তাই ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক। সেই প্রতীক আপনারা কাউন্টার করছেন। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না। এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরা, এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা। যাই হোক বন্ধুরা, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, দুপুর গড়িয়ে যাচ্ছে। আজকে দাঁড়িয়ে তারা একটি প্রতিশ্রুতি নিয়ে যে দলটি বানিয়েছিলেন, এদেশের এক মহান রাষ্ট্রনায়ক, জাতির দুর্দশায় যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি স্বাধীনতার যে ধ্বনি সেদিন তৈরি করে গোটা জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন, সেই ব্যক্তির, সেই রাষ্ট্রনায়কের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল করার জন্য অনেক মানুষ আজকে প্রস্তুত আছে। এরা কেমন মানুষ? স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসছেন, তারা শুধু কালোবাজারিতে লিপ্ত ছিলেন না, তারা চোরানার বাড়িতে লিপ্ত ছিলেন না, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন, তারা মানুষের কণ্ঠকে চেপে ধরেছিলেন, তারা বাকশাল কায়েম করেছেন, একদল কায়েম করেছেন, সমস্ত পত্রিকা বন্ধ করেছেন, কেউ যাতে টু শব্দ করতে পারে না। এইটাই ছিল এই 17 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা, এবং তার বাবাও সেটি করেছেন 72 থেকে 75 সালে। এই দুঃসময়, এই কালো অন্ধকার, এইটা ভেদ করে সিপাহী জনতার যৌথ নদীর স্রোতের মতো রাজপথে বেরিয়ে এসে যিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন, তিনি জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান তিনি সমস্ত পত্রিকা চালু করলেন। আজকে দেখুন কত ইলেকট্রনিক্স মিডিয়া, কত প্রিন্ট মিডিয়া আজকে এখানে আমাদের বক্তব্য শুনছে, আমাদের বক্তব্য তারা নোট ডাউন করছে। আজকে যদি বাকশাল থাকতো, আজকে যদি সেই আন্দোলনীয় শাসন থাকতো, তাহলে এই সাংবাদিকরা আজকে যারা কাজ করছে তারা কি কাজ করতে পারতো? পারতো না। কারণ শেখ মুজিব সব পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। এমনও কথা আছে যে সাংবাদিকরা আর লিখতে না পেরে চাকরি হারিয়ে বাইতুল মুকাররমের টুপি বিক্রি করেছে, তসবি বিক্রি করেছে। এই দিন পার হয়ে আবার গণতন্ত্রের সোনালী দিন, গণতন্ত্রের এক সুবাতাস বইলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু যারা বারবার এই দেশের স্বাধীনতা চায়নি, এই দেশের সার্বভৌমত্ব চায়নি, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে এগিয়ে যাওয়া চায়নি, তারা তাকে টার্গেট করে হত্যা করল 1981 সালের 30 মে। আবার গণতন্ত্রকে মুখ থুবড়ে পড়তে হলো। তার সহধর্মিনী 9 বছরের এক সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে তিনি সেই সংগ্রামে জয়লাভ করে আবার গণতন্ত্র ফেরালেন। গভীর ষড়যন্ত্র চলছে,
5ই আগস্টের আপনার যে অর্জন, এই অর্জনকে ব্যর্থ করে দিয়ে যারা 24 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা নিজের সন্তান, ছেলে মেয়ে, ভাগনা ভাগ্নির জন্য যারা প্লটের পর প্লট নিয়েছে, কি পূর্বাচল, কি উত্তরা, কি ঢাকার বিভিন্ন জায়গায়, যাদের নিজের আগে থেকেই বাড়ি ছিল। আপনার রাজু এর নিয়ম অনুযায়ী যদি আমার বাড়ি থাকে, আমার জায়গা থাকে, আমি আরেকটা প্লট পাবো না। শেখ হাসিনার বাড়ি ছিল না 32 নম্বরে, 32 নম্বরে আছে, সুদা সদর আছে, সব জায়গায় বাড়ি আছে, তার ভাগ্নিদুর আছে। শুধু গণভবন লিখে না, 1 টাকা দিয়ে একবার গণভবন লিখেছিলেন আগের বার, আর এইবার কি করেছেন? 60 কাঠা পূর্বাচলে জায়গা কার নামে? পুতুলের নামে, তার ছেলে জয়ের নামে, তার ভাগ্নি, সে আবার ইংল্যান্ডের এমপি, তার নামে, তার আরেক ভাগ্নার নামে। হাই, গোটা বাংলাদেশ ছিল মনে হয় শেখের রাজত্ব, শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি, যেটা ভালো লাগে, যেটা আকর্ষণীয় মনে হয়, ওটাই দখল করে, ওটাই খাবলা দিয়ে ধরে। এই হলো আপনার পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে এই দেশ চলেছে। এখন মানুষ পরিত্রাণ চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন গুণীজন, আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে এসছেন। বাংলাদেশের মানুষ যদি এখন আপনার বগুড়া মহস্তানগড় বাজারে বেগুনের কেজি 35 টাকা, আর এটা 5 গুণ দাম যদি ঢাকা গাজীপুরে হয়, তাহলে তো মানুষের মন বিদ্বিষ্ট হয়ে যাবে। এই জন্য গণতন্ত্রের লড়াই হচ্ছে। যদি কোথাও অনাচার হয়, অবিচার হয়, সে যাই হোক, রাষ্ট্রের শাসক হোক, ক্ষমতাশালী হোক, ধনী হোক, তার বিরুদ্ধে কথা বলা যাবে। আজকে যদি গ্রাম অঞ্চলে বেগুনের কেজি যদি 35 টাকা হয়, উত্তরাঞ্চলে শিবের কেজি 40 টাকা কেজি, ঢাকায় বিক্রি হয় 120 টাকা। এটা কেন হবে? কারণ এটা হয় এই জন্য বারবার হাত বদল হয়, চাঁদাবাজি হয় রাস্তার মধ্যে, চাঁদাবাজরা চাঁদা তোলে, শাকসবজির দাম আপনার শহরের বাজারে এসে 4 গুণ 5 গুণ হয়, অত্যন্ত চড়া দামে শাকসবজি বিক্রি হয়। ডক্টর ইউনূস সাহেবের আমলে কোন চাঁদাবাজ থাকার কথা না। অপরাধীরা কেন এখনো বিচরণ করবে? কেন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে? প্রায় 100টার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। 100টার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হলে প্রায় 2 থেকে 2.5 লাখ আপনার শ্রমিক তারা কাজ হারাবে। কেন? কর্মসংস্থান আজকে সংকুচিত হচ্ছে। গণতন্ত্রের যাত্রা শুরু হলো, এই যাত্রার পথে আবারও সেই আন্তর্জাতিক ষড়যন্ত্র যেমন এখনো করা হচ্ছে, ঠিক তেমনি তারপরে গোটা জাতিকে তারা করায়ত্ত করলো 2009 সালে। মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দিয়ে কাজে লাগিয়ে 2009 সালে। এরপর আবারও গণতন্ত্র থাকলো না, আবারও কথা বলার স্বাধীনতা থাকলো না। ন্যূনতম একটু সমালোচনা করলেই অনেক কালো আইন, অনেক কালা কানুন, ডিজিটাল নিরাপত্তা আইন, সন্ত্রাস দমন আইন, তার বাপের আমলে বিশেষ ক্ষমতা আইন, প্রত্যেকটি আইন ব্যবহার করে তারা বিরোধী দলকে দমন করতে চাইলেন, এখানে মিছিল বন্ধ করতে চাইলেন, এখানে রাজনৈতিক বিরোধিতা বন্ধ করতে চাইলেন। এখানেই খন্ড হলেন না, মিথ্যা মামলাই শুধু নয়, কালান্তরীণ শুধু নয়, দুনিয়া থেকে সরিয়ে দিলেন, অদৃশ্য করলেন, যেটাকে বলা হয় গুম। আবার এখানেই থামলো না, তারা কি করলেন? ক্রস ফায়ার বলে, বিচার বহির্ভূত হত্যা। ওই যশোরের উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা, তার লাশ পাওয়া গেল গাজীপুরে সীতামক্ষা নদীর ধারে। ইলিয়াস আলী তার বাসার সামনে থেকে অদৃশ্য হলেন। চৌধুরী আলম কাউন্সিলর বাসার সামনে থেকে অদৃশ্য হলেন। সাইফুল ইসলাম হিরো লাকসামের এমপি, আজও তাকে খুঁজে পাওয়া গেল না। এইভাবে যুব সংগঠন, ছাত্র সংগঠন, জনপ্রতিনিধি, এমপি, কাউন্সিলর কেউ বাদ গেল না। শেখ হাসিনা ভয়ে থাকতেন যদি এদের সুযোগ দেই, এরা যদি মিছিল বের করে তাহলে তার অবৈধ ক্ষমতা বোধহয় থাকবে না।
এই ভয়ে তিনি তার পথের কাঁটা নিশ্চিহ্ন করার জন্য বিরোধী দল বিশেষ করে বিএনপিকে টার্গেট করলেন এবং 17 বছর অকথ্য নিপীড়ন, নির্যাতন, অসংখ্য গুম, অসংখ্য বিচার বহির্ভূত হত্যা, অসংখ্য মিথ্যা মামলা সারা বাংলাদেশের প্রত্যেকটি কারাগার, প্রত্যেকটি জেলখানা ভরিয়ে দিয়েছে। আমাদের মাসের পর মাস, আমাদের বছরের পর বছর আমাদের কেটেছে কাশিমপুর কারাগারে, আমাদের কেটেছে পুরান ঢাকার কারাগারে, আমাদের কেটেছে কেরানীগঞ্জ কারাগারে। এই 17 বছর এই পরিস্থিতি অতিক্রম করে 17 বছর পর আমরা একটু আলোর মুখ দেখতে পেলাম। 5ই আগস্টের পর আমাদের যাত্রা যাতে, গণতন্ত্রের পথে যাত্রা যাতে শুভ হয়, এই প্রচেষ্টার মধ্যেই আমরা আছি, আমরা থাকলাম। আমি বলতে চাই, যারা এখন নানা ধরনের বিতর্ক তৈরি করে বিভেদ এবং বিভাজন তৈরির চেষ্টা করছেন, কারোর জন্য মঙ্গল বয়ে আসবে না যদি একটা ঐক্যের মধ্যে যদি আমরা না থাকি। আলাপ আলোচনা হবে, বিতর্ক হবে, নানা ধরনের আলোচনা হতে পারে, কথাবার্তা হতে পারে, কিন্তু একটা ঐক্যও রাখতে হবে। আপনাদের বলে রাখি, অনেক সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করছে। মাটি কেটে যেমন সুড়ঙ্গ তৈরি হয়, সেই সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করছে যে চট করে যিনি পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশে, তাকে যাতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বিভিন্ন জেলা সদরে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করছি এবং উপজেলার নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলছি যে আপনার দ্রুত গতিতে যারা বিএনপির সদস্য হতে চান তাদেরকে এই দলে অন্তর্ভুক্ত করা, যারা দেশপ্রেমিক, যারা সমাজে অত্যন্ত সজ্জন ব্যক্তি, তারা বিএনপির সদস্য হবে। সংগ্রামী ভাই বোনেরা, এই সদস্য হওয়ার শর্ত আছে, যারা সমাজ বিরোধী, যারা নানা ধরনের অপকর্মে যুক্ত, যারা জনগণের কাছে ভীতির সঞ্চার করে, এরা বিএনপির সদস্য হতে পারবে না। কোন দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না। সমাজের মানুষ যাদেরকে আতঙ্ক মনে করে, তারা বিএনপির সদস্য হবে না। তাছাড়া সবাই হবে। কারখানার শ্রমিক, ওই মাঠের কৃষক, স্কুল শিক্ষক, চাকরিজীবী, যারা রাজনীতি করার যাদের আইনগত অধিকার আছে, শ্রমিক শ্রেণী, তারা সবাই সদস্য হতে পারবে। শুধু অপরাধীরা সদস্য হবে না। এটা সুস্পষ্টভাবে আমাদের নীতিমালায় বলা হয়েছে। বন্ধুরা, এই দায়িত্বটা ঢাকা মহানগর, গাজীপুর মহানগরে বিএনপির সভাপতি শওকত সরকার এবং সাধারণ সম্পাদক রনি, এদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, অত্যন্ত জনবহুল মহানগর হচ্ছে গাজীপুর মহানগর। অনেক লোক বাস করে, অনেক মানুষ বাস করে এখানে। কমপক্ষে 3 থেকে 4 লক্ষ তারা প্রাথমিক সদস্য বানাবে বিএনপির, এই বিশ্বাস আমার রয়েছে। কাশিমপুর থানা, মোহাম্মদ মফিজুল ইসলাম কাশিমপুর থানা, মোহাম্মদ শামসুল হক সদর মেট্রো থানা। সংগ্রহের ফর্ম গ্রহণ করছেন বন্ধুগণ।
ডাক্তার তানিয়া ইসলাম সদর থানা, শামসুদ্দিন পাঠান সদর থানা, আপনারা মঞ্চের কাছে চলে আসুন। আমি স্ব থানার সভাপতি সাধারণ সম্পাদককে বলবো আপনারা মঞ্চের পাশেই থাকুন। মোহাম্মদ ফজলুল হক, বয়স 67 বছর। মোহাম্মদ সুমন ব্যাপারী, টঙ্গী পশ্চিম। সুমন ব্যাপারী, টঙ্গী পশ্চিম। সুমন ব্যাপারীকে আমরা